বন্ধুরা, বলা চলে আমার নাকি চান কপাল। আমার সাথের অনেক বান্ধবীরাই আমাকে সবাই বলে, বান্ধবী তোর চান কপাল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম স্বর্ণা বেগম। আমার বয়স এখন প্রায় ৩০ বছর। বন্ধুরা, আমি সংসার জীবনে বেশ সুখে শান্তিতেই আছি। আমার স্বামীও আমাকে সুখ দেয়, শান্তি দেয়। তাছাড়া আমার শ্বশুর, সে প্রতিনিয়তই আমার দেখাশোনা করে, আমার আয়ত্তও নিতে শিখে গেছে। আমি কাউকে বাধা দেই না, কাউকে আমি নিষেধ করি না। তারা আমাকে মজা পায়, আমিও তাদের কাছ থেকে বেশ মজা পাই, আনন্দ পাই। এভাবেই চলছে আমার জীবন। বন্ধুরা, আমার জীবনের কিছু বাস্তব ঘটনা, কিছু আনন্দের মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা কি সবাই প্রস্তুত শোনার জন্য? অবশ্যই কানে একটা হেডফোন গুঁজে দাও, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পটা শুনতে থাকো। তাহলে চলো, আমি স্বর্ণা বেগম। বন্ধুরা, আসলে আমি দেখতে ৮-১০টা মেয়েদের মতো না, একটু মোটা সুটা, আবার খুব একটা যে বেশি সুন্দরী তাহাও কিন্তু না। আমি দেখতে একেবারেই সুন্দরী না, একেবারে যে সুন্দরীর পর্যায়ে পড়ি না তাও কিন্তু না। হ্যাঁ, মানুষ রূপ বা গুণ বলতে কি বোঝে? যে একটা মেয়ের চেহারা সুন্দর, তার বডি ফিগার ভালো, সেই মেয়েটা রূপবতী। আসলে কি তাই? না, আসলে তাই না। যে রূপবতী হয় আমরা জানি সেই গুণবতী হয়, কিন্তু এইটা সম্পূর্ণ আকারে একটা ভুল। আসলে সবাই এটার ধারণা, কিন্তু এমনও মানুষ এখনও আছে যারা আসলে রূপের সৌন্দর্যে পাগল না। তারা আসলে রূপের সৌন্দর্যে পাগল না হয়ে মানুষের মনের সৌন্দর্যের প্রেমে পড়ে। যেমন আমি, কিন্তু দেখতে খুব একটা বেশি সুন্দরী না। আবার আমার যে ওই নায়িকাদের মতো বডি ফিটনেস, ব্যায়াম করি, জিম করি, হ্যাঁ, এই রকমও কোনো হট ফিগার না আমার। তারপরও আমার স্বামী, সে আমাকে নায়িকাদের থেকেও অনেক বেশি সুন্দরী বলে। হয়তো সে আমাকে ফাম দেয়, আর না হলে সে আমাকে খুশি করার জন্য বলে। আমি এইটা প্রথমে তাই ভাবতাম, কিন্তু না, সে সত্যিকার অর্থেই আমার প্রেমে পড়েছিল। আমাকে সত্যিকার অর্থেই সে ভালোবেসেছিল, মন থেকেই। কারণ আমার স্বামী রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে কখনোই তাদেরকে ভালো চোখে দেখে না। আমি কালো বলবো? কালো না, একটু শ্যামলা। আর তার উপর সবচাইতে বড় কথা হচ্ছে আমি একটু মোটাসোটা। আমার বগি বডি ফিগার নায়িকাদের মতো অত ফিটিং ফাটিং না। আমার বয়সের তুলনায় আমি একটু মোটা হয়ে গেছি, কিন্তু আমার এই শরীরখানা নিয়েই আমার স্বামী সে গর্ব করে, এবং সে আমাকে খুব বেশি ভালোবাসে, এবং আমার এই চেহারা সুরত, এটাকেও সে খুব বেশি ভালোবাসে। আমার স্বামী একজন ব্যবসায়ী। সে মূলত শহরে ফলের ব্যবসা করে। বাড়িতে আসে মাঝে মাসে ১-২ বার আসে। আবার কোনো সময় দেখা যায় ব্যবসা ভালো না হলে ২ মাস ৩ মাস পরও আসে। কিন্তু বন্ধুরা, আমার শ্বশুর প্রায় সময় সে আমার প্রশংসা করে, আমাকে টাকা পয়সা দেয়, তারপর আবার খোঁজ খবর নেয়। কিন্তু আমার কাছে সে কোনো কিছুই চায় না। এদিকে আমার শাশুড়ি, আমি বাড়িতে বিয়ে হবার আগে থেকেই, সে দীর্ঘদিন আগেই মারা গিয়েছিল। সেই পর্যন্ত আমার শ্বশুর একা একাই আছেন। এখনও তিনি একা একাই থাকেন। আসলে শ্বশুরকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ নেই। তাছাড়া আমার শ্বশুর দেখতে যে খুব বয়স হয়ে গেছে তাও কিন্তু না। আমাদের গ্রামের বাড়িতে সে এখনও ওই যে আমরা যে বিলের থেকে বা গাঙের থেকে, খালবিল থেকে যে মাছ মারে আনি, শ্বশুর এগুলোই এই কাজ করে। তাছাড়া আমাদের বেশ কিছু আবাদি জমি রয়েছে, যেগুলো আমার শ্বশুর নিজেই সব কিছু দেখাশোনা করেন। তিনি জমিতে ফসল রোয়ায়, আবার সেগুলো ধান কাটে, সব কিছু তিনি করে। মানে এত পরিশ্রমী একজন মানুষ, সেইটা আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না। কিন্তু আমার শ্বশুরের বেশ বয়স হয়েছে, কিন্তু তার শরীর বা তার যে বডি অনুযায়ী কিন্তু দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে তার বয়স হয়েছে। সে এখনও যে পরিশ্রম করতে পারে, একটা ২০ বছর বা ২৫ বছরের একটা যুবক কিন্তু সেই পরিশ্রম এখনও করতে পারে না। তো যাই হোক, আমার শ্বশুরের একটা সমস্যা আছে। সে মাঝে মধ্যে একটু চিৎকার চেঁচামেচি করে। তার কারণ হচ্ছে, সে কৃষিকাজ তার শরীরে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে। কিন্তু আমার শ্বশুর আমাকে পায়।
সময় আমার শাশুড়ি যখন বেঁচে ছিল সে আমার শ্বশুরকে তেল মালিশ করে দিত, তাছাড়া বডি মালিশ করে দিত। গ্রামের মানুষ তো তাদেরকে সরিষা তেল, গরম পেঁয়াজ আর গরম রসুন। হ্যাঁ, আমি প্রায় সময় আমার শ্বশুরকে পায়ের তলা, তারপর পুরো হাঁটু থেকে পা, এবং আমার শ্বশুরকে আমি চুলের তেল দিয়ে দিতাম, সরিষার তেল। এইভাবে সে খুব মজা পেত। প্রায় সময় আমাকে বলতো যে, বৌমা স্বর্ণা, তোমার হাতে কী জাদু আছে বলো তো? আমি বলতাম, কেন শ্বশুর আব্বা? তখন সে আমাকে বলতো, আরে তোমার হাত তো তোমার শাশুড়ির মতোই। তুমি যখন আমাকে তেল মালি করে দাও, আমার যে কী ভালো লাগে বৌমা, সেইটা তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি, তোমার শাশুড়িও আমাকে ঠিক এইভাবেই তেল মালিশ করে দিত। জানেন তো বন্ধুরা, গাঁও গ্রামের মানুষ তারা আসলে ওষুধ খেতে চায় না, ওষুধে বিশ্বাসী না, তারা নিজেরাই এক একজন কবিরাজ। তাছাড়া আমার শ্বশুর আব্বা সে প্রায়শই এই কাজ করে থাকে, আমাকে সে এইভাবে তেল মালিশ করে দিতে বলে। তো এইভাবেই আমাদের বৌমা এবং শ্বশুরের দিন চলে যাচ্ছে। এদিকে আমি আর শ্বশুর আব্বা বাড়িতে একা একাই থাকি, খুব বেশি লোকজন নেই। আমাদের বাড়িতে একদম নিরিবিলি, বাচ্চা কাচ্চা আমারও হচ্ছিল না। তাছাড়া আমার স্বামী ফোয়াদ সে শহরে ফলের ব্যবসা করে। এইভাবে মাসে 1-2 বার আসে, রাত থেকে আবার চলে যায়, আবারও তাতে কিছু হয় না, তারও কিছু হয় না। তারপরেও পেটের দায়ে মানুষকে তো কত জায়গায় থাকতে হয়, কত রকমের কাজ করতে হয়। তো আমি আর আসলে এই বিষয়ে কোনো কিছু মনে করি না। আসলে আমাদের পেটের যদি চিন্তা না হতো, টেনশন না করা লাগতো, যদি কাজব্যাম না করা লাগতো, তাহলে তো আমি আমার স্বামীর সঙ্গেই থাকতে পারতাম। সে আমাকে মনের মতো করে কোলে নিয়ে আদর করত, ভালোবাসত, কত কিছু আমার তো শখ করে। কিন্তু শখ করলে কি হবে, আমার স্বামী তো আর আমার সঙ্গে থাকে না। একদিন আমার এক ননদের ছেলে, মানে আমার স্বামীর বোন আছে, সেই ননদের একটা মেয়ে আছে, তো তারাও দুজন শহরে থাকে, ব্যাংকে চাকরি করে। আমার ননদ রাইসা আমাকে বলতেছিল, ভাবি আমার মেয়েটাকে একটু তোমাদের কাছে রাখো না, তাছাড়া বাড়িতে তো তুমি আর বাবা ছাড়া আর কেউ থাকে না, ও তোমাদের কাছে থাকলে একটু ভালো হবে। আসলে আমরা দুজনই শহরে চাকরি করি, তো ওর আসলে পড়াশোনার ক্ষতি হচ্ছে, তোমাদের এখানে স্কুলে পড়াশোনা করুক। তো ওকে নিয়ে আমার সময় কেটে যেত। তো বন্ধুরা, একদিন আমি বাড়ির পুকুরে, আমাদের আবার নিজস্ব পুকুর ছিল, আমাদের গ্রামে বড় ঘর, ঘরের সামনে একটা উঠোন, আর উঠোনের পরে আমাদের বাড়ির পিছনে একটা পুকুর ছিল। সেটা আমরা একটা সুন্দর একটা সিঁড়ি দিয়েছি, সেখানেই আমরা সবাই গোসল করি। আমাদের বাড়ির যারা বেড়াতে আসতো মেহমান, সবাই সেখানেই গোসল করত। তাছাড়া পুকুর একটা আবেগ, শৈশবের একটা স্মৃতি কাজ করে। এখন তো মানুষ সবাই ঘরের ভিতরেই ওই দেখা যায় ওয়াশরুম করে সেখানেই বালতি দিয়ে গোসল করে। আমাদেরও সেই ব্যবস্থা আছে, কিন্তু আমাদের বাড়ির লোকজন মানুষ সবাই আসলে ওই পুকুরে গোসল করতে ভালোবাসে। তাছাড়া আমিও পুকুরেই গোসল করি। এই পুকুরে আমরা ছাড়া আর কেউ আসে না। তো আমি একদিন দুপুরবেলা আমার ওই ননদের মেয়েটাকে নিয়ে গোসল করতেছিলাম। তখন দেখলাম শ্বশুর আব্বা বাজারে গিয়েছিল, তো আমি ননদের মেয়েটা রাইসাকে গোসল করাচ্ছিলাম। এদিকে আমিও গোসল করব। প্রথমে হাত পা সব কিছু বসাচ্ছিলাম সাবান দিয়ে। এরপর ধীরে ধীরে যখন ভিতরের কাপড় খুলে যখন আরও সাবান লাগিয়ে শরীরটা বসা শুরু করেছিলাম, তখন হঠাৎ করে দেখলাম আমার শ্বশুর আব্বা সে ডিরেক্ট বাসার ভিতরে এসে পুকুরে চলে আসলো। এবং বন্ধুরা, সে আমার সব কিছু দেখতেছে। আমারকে এমন অবস্থায় দেখে শ্বশুর আব্বা বেশ কিছুক্ষণ যাবৎ আমার দিকে তাকিয়ে আছে। আমিও বুঝলাম
যে শ্বশুর আব্বা আমাকে মন দিয়ে দেখতেছে। আমি তখন সাবান মেখে, আমার পুরো শরীরেই সাবান ছিল, আমি সাবান মেখে তখন গোসল করতেছিলাম। এমন অবস্থা আমার নিজের কাছেও একটা অস্বস্তি মনে হচ্ছিল, কিন্তু কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। এখন চাইলেই তো হঠাৎ করে সম্ভব না। আমি যখন গোসল করে কাপড় চেঞ্জ করতেছিলাম, শ্বশুর আব্বা তখন আবার আমার কাছে আসলো। তখন আবার আমার কাছে এসে সে দেখল আমি কাপড় চেঞ্জ করতেছি। এমন অবস্থায় শ্বশুর আব্বা আমাকে দেখে রীতিমতো তার চোখ কপালে উঠে গেছে। এছাড়া বেচারার বউ নেই, মানে আমার শাশুড়িও বেশ কিছুদিন যাবৎ আসলে সে মিস করতেছে। আমি বুঝতে পারছি। আমাকে এমন অবস্থায় দেখে শ্বশুরের মাথায় একেবারেই যেন পুরোপুরি নষ্ট হয়ে গেল। সে কি করবে তখন কোনো কিছুই বুঝে পারছিল না। আমি বুঝলাম শ্বশুর আমাকে এমন অবস্থায় দেখে সে বিষয়টা আসলে স্বাভাবিকভাবে নিতে পারল না। তারপর গোসল করার পর শ্বশুর আমার কাছে এসে আমাকে বলল, বৌমা, তোমাকে তো আজকে বেশ ভারী মিষ্টি লাগতেছে এমন অবস্থায়। আমি মনে মনে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর তো লাগবেই, কারণ আমার শরীরে তখন কাপড় নেই। তারপর বন্ধুরা, এইভাবে পরের দিন আমার স্বামী শহর থেকে আসলো। আসার সময় সে তো ফলের ব্যবসা করে, বেশ ফলমূল নিয়ে আসলো। আমি বাবার রুমে নিয়ে বেশ কিছুটা ফল নিয়ে আমি শ্বশুর আব্বাকে দিলাম। শ্বশুর আব্বার রুমে আমি যখন ফুল নিয়ে যাচ্ছিলাম, শ্বশুর আব্বা তখন আমাকে নড়ল, মা, কেউই রাতুল এসেছে নাকি? আমি বললাম, হ্যাঁ বাবা, এজন্য তুই আপনার রুমে ফল নিয়ে এসেছি। তখন শ্বশুর আব্বা আমাকে বলল, ঠিক আছে, আমি একটু পরে খাবার খেতে আসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমি খাবার ডাইনিংয়ে বেড়ে দিচ্ছি। এই কথা বলে তখন আমি চলে গেলাম। বন্ধুরা, আমি খাবার ডাইনিং রুমে দিব বড় কথা, আমি আবার রুমে দরজার সামনে যাওয়া মাত্রই আমার স্বামী আমাকে কুলে করে ধরে আমাকে নিয়ে শুয়ে দিল। তারপর সে আমাকে আর কোনো সুযোগই দিচ্ছে না, আমাকে আদর করা শুরু করে দিল। আমি তাকে বললাম, আরে বাবা, আমি বাবাকে বলে এসেছি আমি এখন খাবার বাড়ব, একটু পরে এরকম কইরো না। এখন এসেছ, এখন বাজে রাত 10টা। শোনো, আমি ডাইনিংয়ে খাবার দিচ্ছি, আগে খাবারগুলো খেয়ে নাও, তারপর না হয় দেখব রাতে তুমি কত পারো। হ্যাঁ, আজকে আমিও দেখব। তুমি জানো, তোমার জন্য আমার খুব মন কাঁদে, আমার মন খুব পড়ে। তুমি সারা মাস শহরে থাকো, এদিকে একা একা আমার বাড়িতে একদমই ভালো লাগে না। সারাক্ষণ আমার মন তোমার উপর পড়ে থাকে, কিছুই যেন আমার ভালো লাগে না, কিছু করতেই আমার ইচ্ছে করে না। সারাক্ষণ মন চায় তোমার আদর পেতে, তুমি আমাকে ভালোবাসবে, এইটাই আমার মন চায়, আর কোনো কিছু চায় না। তারপর সে আমাকে আর কোনো ছাড়তেছে না, বলতেছে, আরে বাবা, ভাত খেয়ে নিবে, বেড়ে নিয়ে খাবে। ঠিক আছে, তাছাড়া বাবা বুঝবে, আজকে তার ছেলে এসেছে, তার বৌমাকে আজকে সে অনেক বেশি ভালোবাসবে। তারপর বন্ধুরা আর কি, আমার স্বামীর যেই কথা সেই কাজ, সে আমাকে ছাড়ল না। আচ্ছা, ছাড়ল না, ওদিকে যে দরজাটা খোলা আছে, আমি তাকে বললাম, আচ্ছা তুমি এত তাড়াহুড়ো করতেছ কেন, আমি কি চলে যাচ্ছি? শোনো, আমি দরজাটা লাগিয়ে আসি। কিন্তু সে আমাকে দরজাটাও লাগাতে দিল না। সে আমাকে বলল, এখন দরজা লাগাতে হবে না, আগে একটু আদর করে নিই। তারপর পানিটা চলে আসলেই, হ্যাঁ, আমি ওয়াশরুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর তুমি আবার আমরা ঘুমাবার সময় কাজ করব। তাড়াহুড়ো করে আর দরজাটাও লাগালাম না। এদিকে আমরা একে অন্যের সঙ্গে জড়িয়ে গেলাম। আমাদের এখন প্রচুর পরিমাণে আদর করা হচ্ছে। এদিকে শ্বশুর আব্বা ডাইনি রুমে আসলো। এসে দেখে এখনও আমি খাবার বাড়ি নাই। সে স্বর্ণামা স্বর্ণামা বলে চিৎকার করতে লাগল। শ্বশুর আব্বা চিৎকার করতে করতে আমাদের রুমে চলে এসেছে। দরজার সামনে থেকে এসে দেখে আমি আর তার ছেলে এমন একটি অবস্থায় আছি যেটা বলার মতো আর কথা লাগে না। এমন অবস্থায় শ্বশুর আব্বা আমাকে দেখে, সেদিন তো পুকুরে আমাকে দেখেছিল,
হালকা হালকা। আজকে তো একেবারে পুরো অবস্থাই দেখে ফেলেছে আমার। শ্বশুরাব্বা আমাকে দেখে তার চোখ পুরো কপালে উঠে গেল। তারপর সে মুখটা ঘুরিয়ে লজ্জা পেয়ে সে এখান থেকে চলে গেল। সে আর কোনো কিছু বলল না। এদিকে আমি আমার স্বামী রাতুলকে বলতেছিলাম, দেখেছ তো, বাবা ঠিকই আমাকে খুঁজে বুঝে এখানে চলে এসেছে। তোমাকে আমি আগেই বলেছিলাম যে দরজাটা একটু লাগিয়ে আসি। এখন তো ভালো হয়েছে, বাবা সব কিছু দেখে নিয়েছে আমার। তখন আমার স্বামী বলল, আরে দেখেছে তো, কি হয়েছে, সে তো আমার বাবাই হয়, তোমার শ্বশুর। তাছাড়া আর শ্বশুর এগুলো কোনো কিছু মনে করে না। শ্বশুর এগুলো একটু একটু আর একটু বোঝে যে এতদিন পর ছেলে এসেছে, হ্যাঁ বৌমা একটু ব্যস্ত থাকবে। এই কথা বলে আমার স্বামী আমাকে আবার ধরল। তারপর বন্ধুরা, আমি আর কোনো কিছু বললাম না, আমি আর কোনো কিছু বলার সুযোগও পেলাম না। তারপর সে আমাকে টানা 1 ঘন্টা এইভাবে, আর কি বলবো, আমি যে একটু লড়ব, আমার প্রচণ্ড পরিমাণে প্রস্রাব ধরেছিল। আমি যে একটু প্রস্রাব করব, আমাকে সেই সুযোগটুকু আর দেওয়া হলো না। এরকম একটা অবস্থা তখন হয়েছিল। আমি আমার স্বামীকে বলতেছিলাম, ওগো আমার প্রস্রাব ধরেছে, একটু ওয়াশরুমে যাব। সে আমাকে এই সুযোগও দিল না। একেবারে রাত 12টা বাজালো। রাত 12টার সময় তার কাঁধ হয়ে গেছে। তখন সে আমার উপর থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। এদিকে আমিও ফ্রেশ হলাম। তখন সে আমাকে বলতেছে এখন নাকি সে খাবার খাবে। তারপর খাবারগুলো বেশ ঠান্ডা হয়ে গেছিল। খাবারগুলো একটু গরম করলাম। একটু গরম করে আমি তাকে আবার খাওয়ালাম। খাওয়া দাওয়া করার পর আমরা ফ্রেশ হয়ে আবার বেডরুমে ঘুমাতে গেলাম। তখন সে একটু রেস্ট নিয়ে ওই রাতে আবার প্রায় 3 বার আমার সঙ্গে ওই রাতে। সকালবেলা প্রায় 8টার সময় আমি ঘুম থেকে উঠলাম। উফ, সেদিন সকালবেলা আমার শরীরটা যা হালকা লাগতেছিল না বন্ধুরা, যা পাতলা লাগতেছিল, মনে হচ্ছিল আজকে যেন পৃথিবীর এক অন্যরকম এক স্বর্গে আমি বাস করতেছি। আমার শরীরটা খুব মাথাবাল হয়ে থাকে, কিন্তু আজকে শরীর, মাথা, মন সব কিছু একদম ফ্রেশ লাগতেছে, একদম হালকা লাগতেছে। এত ভালো লাগা কাজ করতেছে যা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইভাবে আমার দিনটা ছিল, বেশ ভালো একটা দিন ছিল, বেশ আনন্দকর একটা পরিবেশ। আসলে স্বামী পাশে থাকলে, সে যদি আদর করে, সে যদি ভালোবাসে, এটা প্রত্যেকটা বিবাহিত নারীদেরই দেখবেন ভালো লাগে। আর যদি স্বামী পাশে না থাকে, সে যদি আদর্শ ওয়াক না করে, যদি ভালো না বাসে, তাহলে দেখবেন এমনিতেও খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমার মন খুব ভালো লাগতেছে, মন খুব হালকা হয়েছে যে সে আমাকে এইভাবে ভালোবাসা প্রদান করেছে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তাবাস্তা করে শ্বশুরকে, তারপর হচ্ছে আমার স্বামীকে নাস্তা করালাম। তখন আমার স্বামী, সে চলে যাবে। সে আমাকে বলতেছে, শোনো, আমাকে একটু যেতে হবে, গিয়ে আবার ওই পাইকারি ফল কিনতে হবে, আর দোকানটা একটু চালু করতে হবে। এমনিতেই ব্যবসার অবস্থা এখন খুব একটা বেশি ভালো না। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আপনি আবার তাড়াতাড়ি আইসেন, আর মাসে একটু 2-3 বার এসে একটু সপ্তাহখানেক থাইকেন, আমার একা একা আর ভালো লাগে না। এই কথা বলে স্বামী নাস্তাটা করে এসে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, রুমে আসো, তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। তারপর বন্ধুরা, এই কথা বলেই আমার শ্বশুর ডাইনিং রুমে এসে নাস্তা খাচ্ছিল। সে আমাকে, আমি বললাম, আরে এখন একটু আমার দরকার আছে, আমি একটু এই দেখ হাঁড়ি পাতিলগুলো একটু ধুতে যাব, তাছাড়া কাপড় চোপড়ও ধুতে হবে। সে আমাকে বলল, তুমি আসো না, আমি তো তোমাকে ছেড়ে দেব। এই কথা বলে সে আমাকে হাতটা ধরে শ্বশুরের সামনে রুমে নিয়ে গেল, নিয়ে দরজাটা টাস করে বন্ধ করে দিল। প্রায় 30 মিনিটের মতো আমার সঙ্গে একটু অন্যরকম একটা খেলা খেলল।
শ্বশুর আব্বার ডাইনিং রুম থেকে সব কিছুই সে ফলো করেছে। আমি লক্ষ্য করেছি বিষয়টা। তারপর সে আমার সঙ্গে আধা ঘন্টা সময় কাটিয়ে সে চলে গেল। শেষও হইল না। তখন আমার শ্বশুর আব্বা বলল, তাল ছেলেকে রাতুল বৌমার সঙ্গে আধা ঘন্টা সময় কাটিয়েছিস, একটু ওয়াশরুমে যা, একটু গোসলটা করে শরীরটা ফ্রেশ করে যা, শরীরটা তো নাপাক হয়ে আছে। তখন সে আর কোনো কিছু বলল না, বল তার সময় নেই। এদিকে শ্বশুর আব্বা যে সব কিছু বুঝতে পেরেছে, আমি সেটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি। তো রাতের বেলা আমি শ্বশুর আব্বা আর আমি একেবারে নাস্তা খাচ্ছিলাম, রুটি পরোটা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে শ্বশুর আব্বা আসে তার রুমে চলে গেল। এদিকে আমি আমার রুমে ঘুমিয়ে পড়লাম। রাত 12টার দিকে আমি খেয়াল করলাম শ্বশুর আব্বা আমার রুমে আসে। এসে আমি কিন্তু সজাগ। আমার আসলে বন্ধুরা ঘুম আসে না, কারণ আমার ঘুম আসতে আসতে প্রায় 1টা বাজে। ঠিক আছে, তাহলে আমি রাত 11টা-12টা পর্যন্ত রিলস দেখি, তারপর মোবাইলটা বালিশের পাশে রেখে দেই। বালিশের পাশে রেখে তারপর দেখা যায় আরও বেশ কিছুক্ষণ চোখ ঘুমাতে ঘুমাতে আমার আরও 1 ঘন্টা চলে যায়। শ্বশুর আব্বা এসে সে আমার হাত পায়ে টাচ করতেছে, আমার চুলে টাচ করতেছে, আমার বিভিন্ন অঙ্গের দিকে সে দৃষ্টি দিচ্ছে, তাকাচ্ছে একটু ভটুভাবে, যেটা এর আগে কখনোই হয় নাই। এর আগে শ্বশুর আব্বা এরকম কখনো আমার দিকে তাকায় নাই। আজকে শ্বশুর আব্বা এত রাতে আমার রুমে আসলো, আমার যেন সন্দেহ হচ্ছে সে কি নিয়ে আমার রুমে এসেছে, কি মতলবে এসেছে। আমার সন্দেহ হলো, এসে আমার বেশ কিছু শরীরের জায়গায় সে টাচ করল, কিন্তু বেশ কিছু জায়গায় সে টাচ করতে চাইলও। পরে আসি কি মনে করে আর টাচ করে নাই, চলে গেল। পরের দিন রাতের বেলায় এসে আবার আসলো। আজকে আমি তাকে হাতে নাতে ধরে ফেললাম। আমি বললাম, বাবা আপনি কি করতেছেন? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌমা আমি দেখতেছিলাম তোমার শরীরটা ভালো কিনা। আমি বললাম, না বাবা, আপনার মনে হচ্ছে অন্য কোনো মতলবে এসেছেন, আপনি কালকে রাতেও আমার কাছে এসেছিলেন। বাবা আপনি কি চান বলুন তো? তখন শ্বশুর আব্বা আমাকে বলল, বৌমা আমার একদমই ভালো লাগতেছে না, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, তুমি একটু মালিশ করে দিবে? আমি বললাম, বাবা আপনি এই কথা আমাকে বলতেই পারতেন, কিন্তু আপনি এভাবে আমার ঘরে এসে চুপচুপি করতেছেন, লুকোচুরি খেলতেছেন, আমার শরীরে টাচ করতেছে। তখন বলল, বৌমা আমি দেখছিলাম তুমি আসলে ঘুমিয়ে গেছ কি না। তারপর আর কি, আমি বললাম, ঠিক আছে আপনি একটু সোফায় বসেন, আমি তেলটা গরম করে আনি। শ্বশুর আব্বা হাতে পায়ে আমি তেলটা মালিশ করে দেওয়ার পর সে আমাকে বলতেছে, বৌমা তোমাকে একটু তেল মালিশ করে দেই, তুমি তো সব সময় আমাকে দাও। এই সুযোগে শ্বশুর আব্বা আমার শাড়িটা একটু উপর দিকে তুলেই, তার লুঙ্গিটা একটু উপরের দিকে তুলেই আর কি করল বন্ধুরা, কি বলবো? আমার শ্বশুর আব্বা যেন সে আরও বেশি ফার্স্ট ক্লাস, মানে অনেক বেশি এগিয়ে, এত বেশি এগিয়ে সেটা আর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে সে এত বেশি এগিয়ে, এত বেশি এক্সপার্ট। আমি আমার শ্বশুর আব্বাকে এতদিন যা ভেবেছিলাম, আমার শ্বশুর আব্বা কিন্তু একদমই তা নয়, সে কিন্তু খুব অ্যাক্টিভ। আমি সোফা পিছন ঘুরেছি, ঘুরতে 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 সে আমার শাড়িটা ওপর করে আমার সঙ্গে যা খেলাটা খেলল বন্ধুরা, আমি এই দিনের কথা, এই দিনের ঘটনা আমি কোনো দিন ভুলতে পারবো না। তারপর আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা আপনি এটা কি করলেন? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌবা আমি খুব বেশি আবেগী হয়ে পড়েছি, অনেক বেশি আবেগী হয়ে পড়েছি। আসলে বৌমা আমি কি বলবো তোমাকে, কোনো কিছুই আমি বুঝতে পারতেছি না। তোমার শাশুড়ির কথা ইদানিং আমার খুব মনে পড়তেছে। সেদিন তুমি পুকুরে গোসল করতেছিলে, ওরকম অবস্থায় তোমাকে দেখে আমার খুব মন চাচ্ছিল বৌমা, কিন্তু শরমের মাথা খেয়ে তোমাকে কোনো কিছুই সেদিন আমি বলতে পারিনি। তার উপর আজকে সকালবেলা তোমাকে আমার ছেলে যখন টেনে হিঁচড়ে নিয়ে যায়,
তখন আমার ভেতরে একটা অন্য রকম কাজ করতেছিল। তখন আমি আমার শ্বশুর আব্বাকে বললাম, বাবা, তাই বলে আপনি আপনার পুত্রবধূর সঙ্গে এই কাজ করবেন? হ্যাঁ, আপনি আমার শাশুড়িকে মিস করতেই পারেন, তাই বলে বাবা একটাবার আপনি ভেবে দেখবেন না যে আপনি কার সঙ্গে কি কাজ করতেছেন? সেদিন আমি কি বলবো, শ্বশুর আব্বা আমার কাছে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। তারপর বন্ধুরা, সে যখন আমাকে এমন একটি কাজ করল আমার সঙ্গে, তখন দেখে আমার ভেতরেও একটা অশান্তি কাজ করতেছে। তখন আমারও মন চাচ্ছে। হঠাৎ করে সে এমন একটি কাজ করে বসল, তখন আমারও যেন মন খুব করে চাচ্ছিল। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, ঠিক আছে, আপনি যখন এত কিছু করেই বসলেন, নেন, আমাকে তো আপনি এখন খুব গরম করে দিলেন। নেন, আপনি যখন আমার শরীরে আগুন লাগিয়েই দিয়েছেন, আপনি সেই আমাকে আবার পানি দিয়ে এখন ঠান্ডা করবেন। কিভাবে করবেন আমি তাল কোনো কিছুই জানি না, তবে আমি জানি আপনি আমাকে এখন ঠান্ডা করবেন। তারপর বন্ধুরা, শ্বশুর তখন আমাকে বলল, বৌমা, তুমি সত্যি আমাকে ঠান্ডা করার জন্য দিবে? আমি বললাম, দিব মানে, আমি তো আপনাকে দিয়ে একেবারে বসে আছি। তখন বন্ধুরা, শ্বশুর যেন অনেকটা খুশি হয়ে গেল, একেবারে যেন মোমের মতো গলে গলে পড়তেছে। আমি বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করলাম। তারপর আর কি, সেদিন শ্বশুরাব্বা আমাকে একেবারে মুরগির মতো, ওই যে শিয়ালা যেভাবে মুরগিকে ধরে ছিঁড়ে ছিঁড়ে খায়, শ্বশুরাব্বাও সেদিন আমাকে একেবারে মুরগির মতো সারাটা রাত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আমি একটা জিনিস নোটিস করলাম সেই রাতে। আমার স্বামী শহরে থাকে, সেই শহর থেকে মাসে একবার দুবার আসে। সে শহর থেকে একবার দুইবার এসে আমাকে সে যতটা তৃপ্তি দেয়, যতটা আনন্দ দেয়, তার চাইতে আমাকে বেশি তৃপ্তি দিয়েছে আমার শ্বশুর আব্বা। শ্বশুর আব্বা এত শক্তি কোথা থেকে পেল? তাছাড়া উনি তো মুরব্বী মানুষ। আমি তখন একটু আগ্রহ প্রভাব প্রকাশ করে আমি জিজ্ঞাসা করলাম শ্বশুর আব্বাকে, বাবা, আপনি তো মুরব্বী মানুষ, আপনার এখন বেশ বয়স হয়েছে, এই বয়সেও আপনি এত শক্তি কোথা থেকে পেলেন? আরে, আপনার ছেলে তো দিবার আসে, সেও তো আমাকে এত সুখ দিতে পারে না, এ যত সুখ দিলেন আপনি আমাকে। ইস, কালকে রাতের ব্যথায় এখনও আমি ছটপট করতেছি। আব্বা, আপনি যান তো, ফার্মেসিতে যান, গিয়ে আমার জন্য কিছু ব্যথার ওষুধ নিয়ে আসেন তো। তখন সে আমাকে বলল, আমি এখনই তোমার জন্য ব্যথার বেশ কিছু ওষুধ নিয়ে আসতেছি। আসলে তখন আমিও বিষয়টা বুঝলাম না যে আসলে সে এতটা শক্তি কোথায় পাইল, মানে কি করে সম্ভব এটা? এটা তো আসলে পসিবলই না। কি করে পসিবল এটা? আমার স্বামী যে জায়গায় শহর থেকে আসে, এসে আমাকে রাতে এসে আধা ঘন্টা 2 ঘন্টা, সেই জায়গায় শ্বশুর আব্বা সারা রাত। কি বলবো, আমি নিজেই অনেকটা অবাক হয়ে পড়েছি যে একটা বুড়ো মানুষ। এরপর থেকে আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা, আপনি তো আমার মন জয় করে নিয়েছেন। আসলে আমার কোনো বাচ্চা হচ্ছিল না। আমি ভাবছিলাম ওইটা আমার স্বামী শহরে থাকে বলে কোনো বাচ্চা হচ্ছে না, নাকি এখন দেখতেছি না, আমার স্বামীর তার সমস্যা আছে, তার সমস্যার কারণেই এতদিন বাচ্চা হয় নাই। শ্বশুরের সঙ্গে এই 1 বছর অনৈতিক সম্পর্ক করায় এখন আমি প্রেগনেন্ট হয়েছি, আমার পেটে এখন বাচ্চা আছে। তারপর বুঝলাম যে আমার স্বামীর সমস্যা ছিল, এটা আমার কোনো সমস্যা না। এরপর বন্ধু আর শ্বশুরের বাচ্চা আমার পেটে। এক শ্বশুরের বাচ্চা কিন্তু আমি সামলাচ্ছি, আরেক শ্বশুরের বাচ্চা আমার পেটে। এভাবেই চলল আবার দিন। এরপর থেকে আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা, আপনাকে তো আমি অনেক সুখ দিয়েছি,
আমরা অনেক পাপ কাজ করে ফেলেছি। আমরা উপরওয়ালার কাছে তওবা করতে চাই। আমরা আর এমন কোনো কাজ করব না। তখন বাবাও বলল, হ্যাঁ মা, আমরা অনেক ভুল কাজ করেছি, আর এরকম কোনো পাপে আমরা জড়াতে চাই না। এরপর বন্ধুরা, এভাবেই আমাদের সংসার গল্প শেষ হলো, ইতি টানা শেষ হলো।